প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডাক্তার কাসিমুদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন শ্রেণীকক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বৃত্ত চ্যাপ্টারের উপরে সম্পাদ্য নিয়ে কিছু কাজ আমরা করব। গত ক্লাসে আমরা স্পর্শকের উপর কাজ করেছি, আজকে আমরা সম্পাদ্যের উপরে কিছু কাজ করব। তোমরা জ্যামিতি বক্স নিয়ে রেডি থাকো। জ্যামিতি বক্স, স্কেল, কম্পাস সাথে রাখো। আমরা যখন করব সাথে সাথে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, সাথে সাথেই করে ফেলার চেষ্টা করবে। তো প্রথমে আসো বৃত্তের সম্পাদ্য। বৃত্তের সম্পাদ্য হলে প্রথমে আমরা স্পর্শকের কথাটা, গত ক্লাসে আমরা স্পর্শকের ডেফিনেশন দিয়েছিলাম। বৃত্তের যে কোনো বিন্দুতে ব্যাসার্ধের সাথে যে লম্ব সেটাকে বলা হবে স্পর্শক। যেমন এরকম বৃত্তের যে কোনো একটা বিন্দু, আমি আগে বলছি বৃত্ত মানে হলো বক্ররেখা। এই বক্ররেখাটাই বৃত্ত। বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হলে কি করতে হবে? ওকেন্দ্রিক বৃত্ত ওসি যোগ করতে হবে ব্যাসার্ধের সাথে যদি একটা লম্ব আঁকি। এভাবে কম্পাস বসিয়ে এভাবে আমরা স্পর্শক আঁকবো বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক। এখন যদি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে বলে তখন কি করব? আবার বৃত্তের বহিস্থ পি একটা বিন্দু, পি বিন্দু থেকে ওকেন্দ্রিক বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তাহলে এখন দেখো, আমরা প্রথমে ওপি যোগ করে দেব। এটা হলো বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছে, আর এটা হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা। তাহলে ওপি এর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। ওপি এর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হলে কি করতে হবে? পি কে কেন্দ্র করে দুইটা বৃত্ত চাপাবো, ওকে কেন্দ্র করে একে ব্যাসার্ধ নিয়ে আরো দুটো বৃত্ত চাপাবো। আঁকার পরে এটা যোগ করব, যোগ করলে এটা কিউ বিন্দুতে ছেদ করবে। এখন কিউ কে কেন্দ্র করে কিউ পি কিংবা কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আমরা আঁকি, সেটা ওকেন্দ্রিক বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করবে। এখন পি এ যোগ করে দাও, আবার পিবি যোগ করে দাও, তাহলে পি এ আর পিবি হবে স্পর্শক। তাহলে আমি আবার বলছি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হলে তার ব্যাসার্ধ আঁকতে হবে, ব্যাসার্ধের সাথে লম্ব আঁকলে সেটাই স্পর্শক হবে। আবার এখানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওকেন্দ্রিক এবিসি বৃত্তে যদি আমি একটা স্পর্শক আঁকতে চাই বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে ওপি যোগ করব, ওপি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। আঁকলে সেটা ওপি কে কিউ বিন্দুতে ছেদ করলো। এখন কিউ কে কেন্দ্র করে পি কিউ কিংবা কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলে সেটা ওকেন্দ্রিক বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করলো, পি এ আর পি বি। তাহলে পি এ এবং পিবি হবে স্পর্শক যে কোনোটা। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আর বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা আমরা জানলাম। এরপরে আমরা জানবো হলো ত্রিভুজের অন্তর্বৃত্ত। ত্রিভুজের আমরা অনেক সময় কন্ট্রাডিকশনে পড়ে যাই, আমরা কনফিউজড হয়ে যাই পরীক্ষার হলে, যে আমরা অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর হচ্ছে বহির্বৃত্ত। তাইলে অনেক সময় আমরা পরিবৃত্ত বললে আমরা বহির্বৃত্ত এঁকে ফেলি, বহির্বৃত্ত বললে পরিবৃত্ত এঁকে ফেলি। তো আমি আশা করি আজকে ক্লাসের পরে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা একটু আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা অন্তর্বৃত্ত আঁকবো একটা ত্রিভুজের নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত আঁকবো। এই তিনটা আমরা আঁকবো ত্রিভুজের। এখন আমি এখানে নির্দিষ্ট ত্রিভুজ বলতে প্রথমে আমি আঁকবো হলো অন্তর্বৃত্ত। আমি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা আমি আঁকছি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি, প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। আর এই ত্রিভুজ আমি আঁকছি একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আর একটা আমি আঁকবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আঁকতে আমাকে চিন্তা করে আঁকতে হবে, কারণ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি হতে হবে।
তাহলে আমি এখানে তিনটে ত্রিভুজ আঁকছি, পরীক্ষায় আমাকে ত্রিভুজ মেনশন করে দিতে পারে, সমকোণী ত্রিভুজ বলতে পারে, স্থূলকোণী ত্রিভুজ বলতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারে। এজন্য আমরা তিনটে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবো। অন্তর্বৃত্ত, তো অন্তর্বৃত্ত আঁকার জন্য কি করতে হবে? প্রথমে দুটো বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। এবি বাহুর লম্ব দ্বিখণ্ডক আমি আঁকলাম PQ, আবার এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক আমি আঁকলাম, সেটা হবে RS। তাহলে আমরা যদি একটা তীর চিহ্ন দিই, দ্বিখণ্ডকটা যদি আমি রেখাংশ না বলে যদি রেখা বলি, তাহলে ও বিন্দুতে ছেদ করবে। একটু ছোট করে দিই, ও বিন্দুতে ছেদ করলে এবি এর লম্ব দ্বিখণ্ডক PQ, এসি এর লম্ব দ্বিখণ্ডক SR, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন আমি এও যোগ করে দিচ্ছি। এখন ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত ড্র করি, সেটাই হবে আমার উদ্দিষ্ট বৃত্ত। তাইলে ও কেন্দ্রিক এবিসি বৃত্তই হবে উদ্দিষ্ট বৃত্ত। তাহলে কিভাবে আঁকলাম? এবি আর এসি এর লম্ব দ্বিখণ্ডক আঁকছি, পিকিউ আর আরএস এরা ও বিন্দুতে ছেদ করবে। এবার আমরা এবি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো স্থূলকোণী ত্রিভুজ, আর বিসি আর এসি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। একটা নিলাম পিকিউ আর একটা নিলাম আরএস, এরা ও বিন্দুতে ছেদ করবে। এবার আমি এও যোগ, আমার এও যোগ করতে হবে এমন কোনো কথা নাই, এখানে বিও আর সিও যোগ করতে পারতাম। ওকে কেন্দ্র করে এও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। তাহলে এটা হবে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এবিসি স্থূলকোণী ত্রিভুজ, এটা হলো এটা স্থূলকোণ, এই কোণটা হলো 90 ডিগ্রি থেকে বড়, বিএসি কোণটা 90 ডিগ্রি থেকে বড়, এইজন্য এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে একটা পার্থক্য লক্ষ্য করছি, সেটা হচ্ছে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে, আর এবিসি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজটার বাইরে, বহিস্থ বিন্দুতে হবে কেন্দ্র। এরপর আমরা যখন সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আঁকবো, পরিবৃত্ত আঁকবো, তখন এবি এর লম্ব দ্বিখণ্ডক আঁকলাম আর বিসি এর লম্ব দ্বিখণ্ডক আঁকলাম, একটা হলো পিকিউ আর একটা হচ্ছে আরএস, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি যে এখানে অতিভুজের উপরে ছেদ করেছে। পিকিউ এবি এর সমদ্বিখণ্ডক, বিসি এর সমদ্বিখণ্ডক আরএস, এরা পরস্পর ছেদ করেছে অতিভুজের উপরে। অতিভুজের উপরে ছেদ না করলে বুঝতে হবে আমার সমকোণী ত্রিভুজ আঁকাটা সঠিক হয় নাই। তাহলে সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই এটাকে মানবে। তাহলে আমাদের এখন পরিবৃত্তটা কি হবে? এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এটা, আর ও হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এখান থেকে আমাদের আরো একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হবে অতিভুজ। এই যে এসি অতিভুজ, এটা পরিবৃত্তের ব্যাস, এটা ব্যাস, ব্যাসার্ধ তাহলে এসি ব্যাস। তাহলে আমরা অন্তর্বৃত্ত, নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকাটা আমরা জেনে গেলাম এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে। এখন এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজ থেকে, এ বি সি স্থূলকোণী ত্রিভুজ থেকে। তাহলে আমরা তিনটা ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকবো। এতক্ষণ আমরা পরিবৃত্ত আঁকছি, অন্তর্বৃত্ত না, পরিবৃত্ত। এখন আমরা যাব অন্তর্বৃত্ত আঁকার জন্য। তাহলে দেখো, এটা তোমরা করো, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত, স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এরপরে আমরা আঁকবো হলো অন্তর্বৃত্ত। এবার আমরা যদি অন্তর্বৃত্ত আঁকি, আমি এখানে একটা ত্রিভুজ চুজ করি, এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এ কোণের একটা অন্তর্দ্বিখণ্ডক আঁকি,
বি কোণে বিপি আর সি কোণের একটা অন্তর্দ্বিখণ্ডক আঁকি সি কিউ, এরা পরস্পর বিন্দুতে ছেদ করে। এখন আমি এখানে ওডি একটা লম্ব অঙ্কন করব। ওকে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ, ওকে কেন্দ্র করে আরেকটা ব্যাসার্ধ, এটাকে কেন্দ্র করে একটা, এটাকে কেন্দ্র করে আরেকটা ব্যাসার্ধ, তাহলে ওডি লম্ব আঁকলাম। তাহলে এই এবিসি ত্রিভুজের বি বিন্দু বি কোণের সমদ্বিখণ্ডক বিপি, সি কোণের সমদ্বিখণ্ডক সিকিউ1, এরা পরস্পর বিন্দুতে ছেদ করে। আমি আবার বলছি, এবিসি ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক বিপি, সি কোণের সমদ্বিখণ্ডক সিকিউ1, এরা পরস্পর বিন্দুতে ছেদ করে। তাহলে ওডি আমি লম্ব আঁকলাম, ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকলাম। এখন ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটা কিরকম? এটা ই আর এফ বিন্দুতে মনে করে স্পর্শ করে, তাহলে ডি ই এফ হবে উদ্দিষ্ট বৃত্ত, অন্তর্বৃত্ত। তাহলে দেখো এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে ডি ই এফ। কিভাবে আঁকলাম? বি কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকলাম, সি কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকলাম, এরা পরস্পর বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকলাম ওডি। আঁকার পরে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম, যেটা বিসি কে ডি বিন্দুতে, এসি কে এ বিন্দুতে, এবি কে এক বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে ডিএল। এবার আসো আমরা বহির্বৃত্ত আঁকব। প্রথমে আসো এবিসি একটা ত্রিভুজ আমরা আঁকতে চাই, তাহলে আমাদের কিরকম? প্রথমে আমরা এরকম ভাবে একটা সেট করব। এখানে যদি আমি এটাকে ত্রিভুজ যদি বানাতে চাই, এবিসি এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এ কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকব, বহির্দ্বিখণ্ডক, এটা হবে এ কোণের বহির্দ্বিখণ্ডক। বহিস্থ কোণের সমদ্বিখণ্ডককে অন্তর্দ্বিখণ্ডককে বলা হবে বহির্দ্বিখণ্ডক। তাহলে আমরা এপি আর সিকিউ এরা পরস্পর অভিমুখী ছেদ করবে। বিএ কে এম পর্যন্ত, বিসি কে এল পর্যন্ত বর্ধিত করবে। বর্ধিত করার পরে দেখো আরেকবার বলি, এবিসি ত্রিভুজের বিএ কে এম পর্যন্ত, বিসি কে এল পর্যন্ত বর্ধিত করবে। এ কোণের বহির্দ্বিখণ্ডক এপি আঁকে, সি কোণের বহির্দ্বিখণ্ডক সিকিউ আঁকে, এরা পরস্পর অভিমুখী ছেদ করে। এখন ও বিন্দু থেকে আমি বিসি এর বর্ধিত অংশে লম্ব আঁকতে পারি, বি এর বর্ধিত অংশে লম্ব আঁকতে পারি, বা এসি এর উপর লম্ব আঁকতে পারি। সবচেয়ে ভালো হয় আমরা যদি এসি এর উপর একটা লম্ব ড্র করি। এখানে বৃত্তচাপ আঁকি, ওকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, এটাকে কেন্দ্র করে একটা, এটাকে কেন্দ্র করে আরেকটা। তাহলে ওডি লম্ব এঁকে দিলাম। এখন ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। তাহলে ডি ই এফ, এই ডি ই এফ উদ্দিষ্ট বহির্বৃত্ত হয়ে গেল, বহির্বৃত্ত। তাহলে আমাদের পরিবৃত্ত আর বহির্বৃত্তের ভিতরে আমাদের একটা পার্থক্য সবসময় থাকবে, এটা হলো পরিবৃত্ত আর এটা হলো বহির্বৃত্ত। একটা বাহুকে স্পর্শ করিয়ে যে বৃত্ত আঁকা হবে সেটা হবে বহির্বৃত্ত। এ বি সি ত্রিভুজের বহির্বৃত্ত হলো অভিবৃত্ত। কিভাবে আঁকছি? এ কোণের বহির্দ্বিখণ্ডক এপি, সি কোণের বহির্দ্বিখণ্ডক সিকিউ আঁকি, এরা পরস্পর অভিমুখী ছেদ করে। ওডি লম্ব আঁকি এসি বাহুকে, ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো, সেটা বিসি কে ই বিন্দুতে, এবি কে এফ বিন্দুতে স্পর্শ করে। তাহলে ডি ই এফ উদ্দিষ্ট বৃত্ত অঙ্কিত হবে। তাহলে আমরা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত আঁকাটা আজকে আমরা শিখলাম। এরপরে আমরা আরেকটা সম্পর্ক আমরা শিখব অনুশীলনের থেকে।
এখন আমরা যদি বলি যে বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো, অনুশীলনের 11 নম্বর। বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এবার আমরা বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলি। পরীক্ষায় কিন্তু বৃত্তের ব্যাসার্ধ দেয়া থাকতে পারে বা ব্যাস দেয়া থাকতে পারে, সৃজনশীল প্রশ্ন তো এরকম থাকবেই। সৃজনশীল প্রশ্ন যখন এরকম থাকবে তাহলে আমাদের মাপ দিয়ে শেখাটাই ভালো। তো আমরা এখানে নির্দিষ্ট মাপের একটা বৃত্ত নিলাম, মনে করো 2-3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত নিয়ে এরকম একটা বৃত্ত নিলাম। নেওয়ার পরে এটার কেন্দ্রটা তো ও মেনশন করলাম, করে এটার পরিধিস্থ যে কোনো একটা বিন্দু বা বৃত্তস্থ একটা বিন্দু এ নিলাম। তারপরে আমি এও যোগ করে দিলাম। এও যোগ করে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। এই বিন্দুতে স্পর্শক আঁকতে হলে আমাদের ব্যাসার্ধের সাথে লম্ব আসতে আমরা প্রথমে এসেই আমরা এটা শিখেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সাথে যদি লম্ব আঁকি সেটাই হবে স্পর্শক। তাহলে কিরকম হবে? ও বিন্দুতে এই বিন্দুতে একটা স্পর্শক হবে। এবার এই তাহলে এটার নাম আমরা দেব এপি। এবার ও বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব 120 ডিগ্রি কোণ। কেন 120 ডিগ্রি কোণ অঙ্কন করব সে ব্যাখ্যা আমি একটু পরে যাব। তার আগে আমরা 120 ডিগ্রি কোণ এঁকে ফেলি। কিভাবে আঁকবো? কম্পাউন্ড বসিয়ে একবার এ করলে একবার কাটলে হলো 60 ডিগ্রি, আরেকবার কাটলে হলো 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হয়ে গেল। এবার এটা আমরা অ্যাড করব। প্রথমে 60 ডিগ্রি এভাবে কম্পাউন্ড বসিয়ে, এভাবে 60 ডিগ্রি আবার কম্পাউন্ড বসিয়ে আরেকবার কাটা দিলে 60 ডিগ্রি, 60 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হয়ে গেল। 120 ডিগ্রি। এবার এটা মনে করো বি, তাহলে এ ও বি সমান 120 ডিগ্রি আঁকবো। আমরা যেহেতু এটা একটা সম্পাদ্য বিষয়, এজন্য আমরা এটা কম্পাউন্ড দিয়ে আঁকার চেষ্টা করব। একান্তই না পারলে তখন আমরা চাঁদা বসিয়ে আঁকবো। 120 ডিগ্রি আঁকতে হলে কি করব? কম্পাউন্ড বসিয়ে বৃত্তটা আঁকবো, একবার 60 ডিগ্রি আরেকবার 60 ডিগ্রি, 120 ডিগ্রি। এরপরে বি বিন্দুতে আমরা আরেকটা লম্ব ড্র করি, স্পর্শক ড্র করি। বি, এটাকে আমরা এটাকে পি দিই, এটাকে কিউ দিই। তাহলে বি কিউ একটা স্পর্শক আঁকবো বি বিন্দুতে। আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে পিছনের দিকে বাড়ায় দিতে পারি, এটাকে ইচ্ছা করলে পিছনে বাড়ায় দিতে পারি। স্পর্শক বাড়ায় দিলে কোনো ক্ষতি নেই। এই তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, 90 90 কত হলো? 180 ডিগ্রি। তাহলে আর এ ও বি পি এটা একটা চতুর্ভুজ। এ ও বি পি একটা চতুর্ভুজের দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের যোগফল হবে, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 90 90, তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যেহেতু 120 ডিগ্রি আছে, তাহলে বাকি কোণটা অটোমেটিক্যালি কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এপি আর বিপি এর অন্তর্গত কোণ 60 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। আমি আরেকবার বলে দিচ্ছি, বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করা যেন এদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হয়। ভূকেন্দ্রিক বৃত্তের এ একটা বিন্দু, এই বিন্দুতে ওবি ব্যাসার্ধের সাথে এই বিন্দুতে এ কিউ লম্ব অঙ্কন করি, অর্থাৎ এ কিউ একটা স্পর্শক আঁকি। তারপর ও বিন্দুতে এ ও বি সমান 120 ডিগ্রি আঁকবো।
বি বিন্দুতে আরেকটা স্পর্শক বিপি আঁকে যা একিউ স্পর্শককে পি বিন্দুতে ছেদ করে, তাহলে এপি এবং বিকিউ স্পর্শকে উদ্দিষ্ট স্পর্শক। কেন? এটা 120 ডিগ্রি হলে এটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হবে, এটা 90, এটা 90, আর দুইটা মিলে 180 হইতে হবে। এটা যোগ করলে যেহেতু 180, 120 আর 60 মিলে 180, তাহলে এটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হবে। 60। এখন আমাকে যদি বলা হয় এই কোণটা 75 ডিগ্রি হবে, তখন আমি কি করব? পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে, সৃজনশীল কোশ্চেনে 75 ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হবে? এটা 90, এটা 90 তো আছে, তাহলে এই দুইটা মিলে হবে 75 ডিগ্রি, এটা 75 ডিগ্রি হবে। তাহলে আমি যদি এটা 75 ডিগ্রি লিখি, তাহলে এটা কত হবে? এই দুইটা মিলে 180 হতে হবে। তাহলে 180 বিয়োগ 75 সমান কত হবে? 105 ডিগ্রি, নাকি? এটা 105 ডিগ্রি হতে হবে। তাহলে আমাকে যদি এই প্রশ্নটার উত্তর করতে হয়, তো আমি মুছে ফেলবো, মুছে ফেলে আরেকবার আমি আনবো। প্রথমে আমি বৃত্ত অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করার পরে কেন্দ্র মেনশন করব, কেন্দ্র মেনশন করার পরে এখানে এই একটা বিন্দু নেব, এখানে একটা স্পর্শক নেব, এখানে 105 ডিগ্রি একটা কোণ আছে, ডিগ্রি চাঁদা দিয়ে আঁকবো। আর 105 ডিগ্রি আঁকার পরে আমি বি বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। তাহলে এটা যদি 105 হয়, এটা 90, এটা 90, তোমরা এবার বলো এই কোণটা আমি 105 ডিগ্রি এঁকেছি, 105। তাহলে এটা 90, এটা 90, আর এটা 180 হলো, আর এই দুইটা মিলে 180 হতে হবে। তাহলে এটা 105 হলে এটা অটোমেটিক্যালি কত হয়ে যাবে? 75 ডিগ্রি হবে। তাহলে এটা 75। এখন তোমাকে এটা 105 ডিগ্রি আনতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে এই কোণটা 105 ডিগ্রি। এখন এখানে 75 ডিগ্রি না হয়ে যদি 100 ডিগ্রি হয়, তখন কি করব? তখন এটা 80 ডিগ্রি হবে, তাহলে এটা 100 ডিগ্রি হয়ে যাবে। অথবা এটা 80 ডিগ্রি হয়, তখন কি করব? তখন এটা 100 ডিগ্রি হবে, তখন এটা 80 ডিগ্রি হয়ে যাবে। এটা খেয়াল করে আমরা কাজ করলেই হবে। তো ঠিক আছে, আমাদের এখানে অনুশীলনীতে আমরা আরেকদিন আরেকটা ক্লাস করব বৃত্তের। প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসছি, আমাদের অনেকগুলো ক্লাস বৃত্তের উপরে হয়ে গেছে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকটা ক্লাস বৃত্তের উপরে নেব, সম্পাদ্য উপপাদ্য মিলিয়ে আমি একটা সৃজনশীল কোশ্চেন সলভ করাবো আগামী ডেটে ইনশাআল্লাহ। তো ততদিন তোমরা ভালো থাকো, এগুলো প্র্যাকটিস করবে। আর অনুশীলনীতে অনুশীলনীর সম্পাদ্য আছে আরো কিছু, সম্পাদ্য 9 থেকে 14 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক 14 থেকে 9 থেকে 14 এক্সারসাইজ 8 এটা হলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।